ভার্সিটি শেষ হতেই রুয়াত রিকশার জন্য দাঁড়িয়ে আছে। রোহান মাঠে ছাউনিতে বসে ছিল গিটার হাতে ফ্রেন্ডদের সাথে। মূলত সে বসে অপেক্ষা করছিল রুয়াতের ছুটি। রুয়াতকে ক্লাস থেকে বের হতে দেখেই তৎক্ষণাৎই ছাউনি থেকে বের হয়ে আসে রুয়াতের পেছনে। এই রুয়াত, রুয়াত ঘাড় ঘুরিয়ে তাকালো। রোহানকে দেখে ভ্রু কুঁচকে আসলো। হোয়াট? রিকশার জন্য দাঁড়িয়ে আছো? হ্যাঁ। রোহান হাঁটা ধরল সামনের দিকে। মিনিট পাঁচেকের মধ্যে একটা রিক্সা নিয়ে ফিরল। রুয়াতের সামনে রিক্সাটাকে দাঁড় করিয়ে বলল, এই রিকশাওয়ালা মামা, ওনাকে স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে আসবা। এমনিতেই রুয়াতের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সেজন্য রোহানের আনা রিক্সাতে উঠে চলে গেল। স্ট্যান্ডে পৌঁছে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে চাইলে রিক্সাওয়ালা বলল, ভাড়া দিয়ে দিছে মামাই। রুয়াত তবুও সাধল, কিন্তু নিল না। বাস চলে আসায় রুয়াত আর সাধল না। আবার ভার্সিটি আসলে লোকটাকে টাকাটা দিয়ে দিবে। সাফায়েত ভার্সিটি থেকে বের হতেই দেখে সেদিনের সেই ছেলেটা বাহিরে মুখে হাসি লেপ্টে দাঁড়িয়ে আছে। সাফায়েত এক নজর সেই মুখের দিকে তাকিয়ে চলে আসলো। রোহান ঘুরে ভার্সিটির ভিতর চলে আসলো। এত খুশি আনন্দ লাগছে কেন? রোহান ছাউনির নিচে দাঁড়িয়ে নেহালের হাত থেকে গিটারটা নিয়ে গান ধরল। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। নেহাল সহ ওর সব ফ্রেন্ড মুগ্ধ হয়ে শুনল রোহানের গান। রোহান গিটারে সুর তুলছে আর মুখে লেগে আছে সেই মাতাল করা হাসি। চোখের সামনে ভাসছে রুয়াতের মুখখানা। কিভাবে কি হয়ে গেল চোখের নিমিষেই। রুয়াতের বাসায় আসতে আসতে 3:30 বেজে যায়। তার ঘরে মা বোনকে বসে থাকতে দেখে কাঁধের ব্যাগটা সোফায় রেখে বসে পড়ে। সামিরা শিকদার মেয়েকে দেখে বলল, রুমে জাগিয়ে দেখ কোনো শাড়িটা পছন্দ হয়। রুয়াত অবাক হয়ে বলল, কিসের শাড়ি মা? কিসের আবার বিয়ের? যা দেখে আয়। রুয়াত রুমে আসলো। বিছানায় 4টা শাড়ি, বেনারসি দুটোর লাল আর কমলা, আর একটা হলুদের শাড়ি। বেনারসি দুটো দেখে দুটো হাতে নিয়ে নিচে আসে। সামিরা শিকদারের সামনে দাঁড়িয়ে বলে, বেনারসি দুটো কেন মা? সামিরা শিকদার বড় মেয়ের দিকে তাকালো। রজনী অন্যদিকে তাকিয়ে আছে। সামিরা শিকদার ছোট মেয়েকে টেনে সাইডে নিয়ে যায়। যে কোনো একটা পছন্দ কর, যেখানে দুটো থাকুক আর 3টে। রুয়াত লাল বেনারসিটা পছন্দ করলো। ওটা হাতে নিয়ে ফের রুমে আসলো। সামিরা শিকদার কমলা রঙের বেনারসিটা নিয়ে নিজের রুমে রেখে আসলেন। আর 2 দিন বাদে ছোট মেয়ের বিয়ে। ঘরোয়াভাবেই বিয়েটা। আত্মীয় স্বজন বলতে 2-1 জন আসবে। বাড়ি ঘর তেমন সাজানো হয়নি বিশেষ কারণে। খুবই সিম্পলভাবে বিয়ে, যেমন কাবিন করার সময় হয় তেমনভাবে। কবির শিকদার 3 দিনের ছুটি নিয়ে অফিস থেকে, সেজন্য আজ বেশি করে কাজ করে রাখছেন অফিসে। রুয়াত বেলকনিতে বসে আছে, কানে তার হেডফোন, ফোনে বাজছে গান। 2 দিন পর বিয়ে, অথচ হবু স্বামীর সাথে তেমন একটা কথাবার্তা হয় না। বিয়ের পর স্বাভাবিক সম্পর্কে যেতে কত সময় লাগবে কে জানে। কথাটা ভাবতেই ফোনে ফোন কল আসে। রুয়াত ভাবে সাফায়েতের ফোন কল, তাই কিছুটা হাসি আসে মুখে, কিন্তু পরক্ষণে আননোন নম্বর দেখে ভ্রু কুঁচকে আসে। ফোন ধরল না রুয়াত, কেটে গেল ফোন। রুয়াত রেলিংয়ের উপর 2 হাত দিয়ে মাথা ঠেকিয়ে দেয়। আবার ফোন বেজে ওঠে। রুয়াত এবার রিসিভ করে। হ্যালো রুয়াত। রুয়াত ভ্রু কুঁচকায়। কে? ফোনের ওপাশ থেকে রোহান বলে। আমি রোহান। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ায়। আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? কালেক্ট করছি অফিস থেকে। ফোন কেন দিয়েছেন? এমনি মনে হলো ঘুমানোর আগে এখন তোমার কণ্ঠস্বরটা একটু শোনা উচিত। রুয়াত ফোন কেটে দিল। যার কণ্ঠস্বর শোনার জন্য ফোনের অপেক্ষায় আছে সে ফোন দেয় না, আরেকজন তার কণ্ঠের স্বর শোনার জন্য ফোন দিচ্ছে।
রোহান কেটে দেওয়া ফোনের দিকে তাকিয়ে রইল। ইস, মেয়েটা কি বুঝতে পারছে রোহান নামক ছেলেটা মারাত্মকভাবে ভালোবেসে ফেলেছে তাকে? নিজের রুমে বসে আছে সাফায়েত, সামনেই বসে আছে সাদমান। সাদমান সাফায়েতের বিয়ের সাদা পাঞ্জাবিটা মেনে ধরেছে। ব্রো, পাঞ্জাবিটা অনেক সিম্পল। বিয়েতে কেউ সিম্পল পরে? সাফায়েত তাকালো সাদমানের দিকে। আমি পড়ি। রস কশিন কাঠখট্টা মানুষ তো, সবার থেকে ভিন্ন রসেরই তো হবে। জানিসই তো, তাহলে বলছিস কেন? এবার তো নিজেকে বদলাও, বিয়ে করেছো তুমি, রোমান্টিক হতে শিখো। সাফায়েত ভ্রু কুঁচকে বলল। তুই শিখাবি আমায়? তোর থেকে শিখতে হবে? রোমান্স কি আমি তোর সাথে করব? আরে কি যে বলো না ব্রো, আমি কেন শেখাবো? আর আমি কি গিয়ে নাকি? তাহলে রোমান্টিক হতে তুই কেন বলছিস? বলবি আমার বউ তোর ভাবি? আমার ভুল হয়ে গেছে, তোমাকে বলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দু হাত জোর করে বলল সাদমান। সাফায়েত ল্যাপটপটা কোল থেকে নামিয়ে হাত ঘড়িতে সময় দেখে বলে। আমার রুম থেকে যা এখন, আর আমার বিয়ের পরই আমেরিকা ব্যাক করবে। সাদমান বসা থেকে উঠে বলে। নো এ ব্রো, আমি বিয়ে না করে আমেরিকা ব্যাক করছি না, সোজা বউ নিয়ে চলে যাবো। তোর মতো বেকার ছেলের কাছে কোন মেয়ের বাবা তার মেয়েকে দিবে শুনি? মেয়ে যদি একান্ত নাই দেয়, কোনো মেয়ের বাবা তোমার শালিকাকে নিয়ে আসবো। সাফায়েত সাদমানকে রুম থেকে ঠেলে বের করতে করতে বলে। আমি জেনে শুনে আমার শালিকার জীবন নষ্ট করবে না, তোর মতো বেকারের হাতে তুলে দিয়ে। সাদমান দরজায় এক হাত দিয়ে বলে। অপমান করলে ব্রো আমায়? হ্যাঁ করলাম। সময় আমারও আসবে। আমিও চাই তোর সময় আসুক অতি শীঘ্র আমেরিকা যাওয়ার। সাদমান মুখ বেঁকিয়ে চলে গেল। সাফায়েত দরজা আটকে লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। পরের দিন শেষ বিকেলের দিকে ঝুম বৃষ্টির আবির্ভাব হলো। আত্মীয়রা বলতে রুয়াতের ফুপি এসেছে তার ছেলেকে নিয়ে। ছেলের বয়স 10 বছর। আর কোনো আত্মীয় আসেনি। কাল গায়ে হলুদ রুয়াতের। আজ এমন বৃষ্টিতে ভীষণ বিরক্ত শিকদার বাড়ির মানুষ। রুয়াত আর রজনী জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। রুয়াতের ডান হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে দেখার জন্য। রজনী নির্নিমেষ তাকিয়ে আছে বৃষ্টির দিকে। এমনই এক ঝুম বৃষ্টির দিনেই তো সেই প্রিয় মানুষটার সাথে দেখা হয়েছিল রজনীর। আচ্ছা, অপ্রিয় ঘৃণিত তালিকায় থাকা মানুষটা কেমন আছে? যার জন্য রজনীকে ছেড়ে দিয়েছিল, তাকে কি পেয়েছে সে? একটা বারও সে রজনীর দিকটা ভেবে দেখল না। সে বুঝল না রজনীর মনের ব্যথা। আজও সে গুমড়ে মরে। সত্যিটা মেনে নিতেই পারে না। এই অপূর্ণতার জীবনকে সে ঘৃণা করতে শুরু করেছে। কি এমন ক্ষতি হতো স্রষ্টা তাকে পূর্ণতার চাদরে মুড়িয়ে দিলে? ভালোই তো বেশি ছিল নাওফিলকে। পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই মানুষটার হাত ধরেছিল। আর সে কি করলো? মাঝ রাস্তায় এসে হাতটা ছেড়ে দিল। বুকটা কি একটুর জন্য কাঁপেনি সেদিন নাওফিলের? পুরুষ মানুষের ভালোবাসা বুঝি এমনই হয়? তার করা সেদিনের একটা ভুলের জন্য যে রজনী আজও সাফার করছে মারাত্মকভাবে, সেটা কি নাওফিল জানে? এই সাফারের শেষটা কোথায় কে জানে? সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নাওফিল অসুস্থ বানিয়ে ছাড়ল। রোহান জানালা হুট করে নিচের দিকে তাকাতেই থমকে গেল। রোহান দাঁড়িয়ে আছে ঠিক তার বাসার নিচে, দৃষ্টি রুয়াতের রুমের জানালার দিকে। রুয়া তড়িঘড়ি করে জানালা বন্ধ করে দিল। রজনীর হাত টেনে বিছানায় বসালো। রুয়াতের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে রজনী কপালে সূক্ষ্ম দুভাঁজ পড়ল। কি হয়েছে তোর? মনে হলো কাউকে নিচে দেখে চোরের মতো টেনে নিয়ে আসলি। রুয়াত হাসার চেষ্টা করে বলে। না না, তেমন কিছু না, বৃষ্টি আর ভালো লাগছে না সেই জন্যে। ওহ আচ্ছা। হুম। রোহানের উপর জাস্ট বিরক্ত হচ্ছে রুয়াত। রোহান রুয়াতের বাসার নিচে ছাতা মাথায় করে দাঁড়িয়ে আছে। রুয়াতকে আজ ভার্সিটিতে দেখতে না পেয়ে রুয়াতের ক্লাস ফ্রেন্ডের থেকে রুয়াতের বাসার অ্যাড্রেস নিয়ে এক নজর দেখার জন্য চলে আসে। রুয়াতকে জানালার বাইরে হাত বের করে বৃষ্টির পানি ছুঁতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল রুয়াতের দিকে। কি এমন আছে এই মেয়ের মধ্যে যে তাকে এত টানে? ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে চেয়ারে বসে আছে নেহাল, রোহান আর কিছু ছেলেপেলে। নেহাল ফোন স্ক্রল করছে আর রোহান কৃষ্ণচূড়া গাছে থাকা লাল টকটকে ফুলের দিকে তাকিয়ে আছে। নেহালের ফোন বেজে উঠল। ফোনের ওপর নীতি নামটা দেখে মৃদু হেসে উঠল নোহাল।
রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে নীতি বলে উঠল, হ্যালো ভাইয়া, আমি ট্রেনে উঠে গেছি। তুমি ঠিক টাইমে কিন্তু স্টেশনে থেকো। চিন্তা করিস না, ট্রেন থামার আগেই আমি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকব। নিশ্চিন্তে আয়। নেহাল ফোন কেটে দিল। রোহানের দিকে তাকিয়ে বলল, আমি আসছি রোহান, পরে দেখা হবে। রোহান ভ্রু কুচকালো। কই যাস তুই? নীতিকে আনতে। নীতি নামটা শুনে বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো রোহানের। মেয়েটা আবার আসছে এই শহরে, জ্বালিয়ে ছাড়বে যে রোহানকে। চট্টগ্রামে সভায় তাহলে যাবি না আজ রাতে, নাকি একাই চলে যাব আমি? না না, যাব তো তোর সঙ্গে। একদম রেডি হয়ে আসব তোর বাড়ির সামনে। 3 দিনের ব্যাপার তো। আর শোন একটা কথা, বল। তোর বোন কয়দিন থাকবে এই শহরে? একেবারে চলে আসছে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। খবরদার, ভুলেও পার্মানেন্ট দিতিকে এই শহরে রাখবি না। আমাকে বিরক্ত করে শেষ করে দিবে। ওর প্যারা আমি নিতে চাই না, প্লিজ বোঝ আমার দিকটা। নেহাল মুচকি হাসলো। মাসখানেক থাকবে, তারপর আবার হোস্টেলে চলে যাবে। মাসখানেক সহ্য করে নেই আর। বিয়ে দিয়ে পার্মানেন্ট এই শহর থেকে বিদায় কর নীতিকে। যা জ্বালানোর জামাইকে গিয়ে জ্বালাক, আমি রিলিফ থাকতে চাই। বিচ্ছু একটা মেয়ে, তোর আর নীতির মাঝে আকাশ পাতাল তফাত। আন্টি নিশ্চয়ই নীতিকে কোনো ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে। নেহাল আর কথা বাড়ালো না। যে ছেলে বুঝেও বোঝে না কেন নীতি তাকে এত জ্বালায়, তার সাথে তককে যাওয়াটাই বৃথা। নেহাল চলে গেল স্টেশনের দিকে নিজের ছোট বোন নীতিকে আনতে। রোহান নিজেও বাসার দিকে হাঁটা ধরল। আজ রাতে চট্টগ্রাম যেতে হবে 3 দিনের জন্য। ছাত্রলীগের এক সভায় তার উপস্থিত থাকতে হবে। যাওয়ার আগে অবশ্যই রুয়াতের কণ্ঠস্বরটা শুনে যাবে। নিয়ম মেনে আর শিকদার বাড়িতে রুয়াতের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। বাড়ির বাহিরে কোনো রং বেরঙের আলোর ছিটে ফোটাও নেই। বাড়ির ভিতরটা হালকা পাতলা সাজানো হয়েছে। বাহির থেকে কেউ বলতেই পারবে না এ বাড়িতে বিয়ের উৎসব লেগেছে। রুয়াত হলুদের শাড়িটা পরে বাসাতেই নিজে নিজে সেজেছে। যেহেতু সে নিজেই সাজের কাজটা ভালো পারে, সেজন্য আর টাকা খরচ করে পার্লারে যায়নি সাজতে। আয়নার সামনে বসে নিজেকে দেখছে। ও বাড়ি থেকে সঞ্জিদা আর সাদমান এসেছে। সঞ্জিদা রুয়াতের রুমের বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। হলো তোমার ভাবি? রুয়াত ঘাড় বেঁকিয়ে তাকালো, মৃদু হেসে বলল, হ্যাঁ। তাহলে চলো। সঞ্জিদা রুয়াতকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। রজনী আজ বাসন্তী কালারের শাড়ি পরেছে, চুলগুলো হাত খোপা করা, মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। 2 বছর পর আর শাড়ি পরল রজনী। রজনীকে শাড়িতে ভীষণ পছন্দ করত নাওফিল। কথাটা ভাবনায় আসতেই বুক ফেটে কান্নার দলাগুলো বেরিয়ে আসতে চাইল। রজনী সংযত করে নিল, অতপর শাড়ির কুচিগুলো ধরে নিচে আসলো। সাদমান শিকদার বাড়িতে আজ প্রথম এসেছে, সেজন্য হেঁটে হেঁটে দেখছে পুরো বাড়ি। বাড়ির ভিতরটা দেখে বোঝাই যায় এ বাড়ির লোকগুলো খুব শৌখিন। এই বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, সেখানে বুক সেলফে হরেক রকমের দেশি বিদেশি বইয়ের সমাহার। সাদমানের লাইব্রেরিটা বেশ পছন্দ হলো। লাইব্রেরি থেকে বের হয়ে মাথা উঁচু করতে সাদমানের হৃদস্পন্দন থেমে গেল। মিস সিনিয়র শাড়ি পরেছে, মুখে সাজের ছিটে ফোটাও নেই, তবুও কি সুন্দর লাগছে তাকে। রজনী ড্রয়িং রুমের এক কোণায় গিয়ে বসলো। সোফায় কবির শিকদার, সামিরা শিকদার, রজনীর ফুপি সানজিদা আর রুয়াদ বসে আছে। সাদমান এগিয়ে আসলো। সামিরা শিকদার তাড়া দিল হলুদ গায়ে ছোঁয়ানোর জন্য। কবির শিকদার প্রথম ছুঁয়ে দিল হলুদ, তারপর সামিরা শিকদার, তারপর রুয়াতের ফুপু আর সানজিদা ছুঁয়ে দিল। এবার পালা রজনীর। রজনী দৃষ্টি নত করে বোনের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর থেকে একটু হলুদ নিয়ে ছুঁয়ে দিল গালে। রজনীর পিছনে এসে দাঁড়ালো সাদমান। রজনী ঘুরে যাবার সময় সাদমানের বাহুর সাথে তার বাহুর স্পর্শ হয়। সাদমান চোখ বন্ধ করে ফেলে, কিছু একটা ফিল হয় তার। অতপর রুয়াতের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। এদিকে রোহান একের পর এক রুয়াতকে ফোন দিয়ে চলেছে। খালি রুমে বালিশের তলায় ফোনটা বেজেই চলেছে। প্রায় 10টা কল দেওয়ার পর ও যখন ফোন রিসিভ হলো না, তখন আর ফোন দেওয়া ছেড়ে দিল। মনে মনে ঠিক করে ফেলল চট্টগ্রাম থেকে ফিরে এসে রুয়াকে তার মনের কথা বলে দিবে।
রাত 9টা বেজে উঠায় রোহান ব্যাগ নিয়ে বের হলো বাড়ির বাইরে। নেহাল অপেক্ষা করছে। চট্টগ্রাম যেতে হবে তাদের। রাতের ডিনারটা করে তারপর সানজিদা আর সাদমান চলে যায়। যাওয়ার আগে রুয়াতের সাথে তারা পিক তুলে নেয়। ভাইকে দেখাতে হবে যে। সাফায়েতের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে রুয়াতের আগে। হলুদের অনুষ্ঠান শেষ হতে না হতেই সাফায়েত ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। গোসল না করলে তার যে রাতে ঘুম হবে না অস্বস্তিতে। একটা নেভি ব্লু কালারের টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে রুমে। সাদমান বাসায় ফিরেই সোজা সাফায়েতের রুমে ঢুকে। সাফায়েতকে বিছানায় বসে থাকতে দেখে সাদমান এগিয়ে এসে সাফায়েতের পাশে বসে। গলা ছেড়ে বলে, ব্রো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সাফায়েত ভ্রু কুঁচকাল। কিসের সারপ্রাইজ? হোয়াটসঅ্যাপ চেক করো আর নিজেই দেখে নাও। সাফায়েত ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো। সাদমান রুয়াতের ছবি পাঠিয়েছে। ছবিটা এক নজর দেখে ফোনটা বন্ধ করে দিল। দেখেছো ব্রো? হুম। কেমন লাগলো? কি কেমন লাগবে? ভাবিকে? ভালো। সাদমান গাল ফুলিয়ে বলল, শুধুই ভালো? তো কি? আশ্চর্য হই আমি ব্রো, নিজের হবু বউকে নিয়ে প্রশংসা করতে কিপটেমি করছো তুমি। জাস্ট চ্যাট আপ জাদু। রুমে থেকে বের হ, ঘুমাবো। হ্যাঁ, পারি তো শুধু এটা, রুমে আসলেই বের হয়ে যেতে বলো। ভাবির পিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাবলাম তুমি হয়তো খুশি হবে, আমাকে থ্যাঙ্কস জানাবা। তা না করে খুশি হয়েছো নাকি অখুশি হয়েছো বুঝতেই পারছি না। কৃতজ্ঞতা বলতে কিছুই নেই তোমার কাছে ব্রো। সাদমান চলে গেল। সাফায়েত রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে এপাশ ওপাশ করতে লাগলো। ঘুমরা চোখে ধরা দিচ্ছে না। প্রায় ঘন্টাখানেক হাঁসফাঁস করে ঘুমাতে সফল হলো। সকালে সূর্যের রশ্মি চোখে পড়তে ঘুম ভেঙে যায় রুয়াতের। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে নিজেকে খেয়াল করতেই দেখে পরনে সেই হলুদ শাড়ি, শরীরে হলুদ লেগে আছে। মখমলে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। হোয়াইট কালারের কুর্তি পরে বেরিয়ে আসে। রাত থেকে ফোনটা চেক করা হয়নি, তাই সময় দেখার জন্য বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখার জন্য স্ক্রিনে চোখ বুলাতেই রুয়াতের চোখ ছানা বড়া। 10টা মিস কল উঠে আছে। নাম্বারটা খেয়াল করতেই দেখে রুহানের নাম্বার। রুহাত সোজা নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো। এসব রাজনীতি করা ছেলেপেলের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এরা খুব একটা ভালো হয় না। সামিরা শিকদার মেয়ের খাবারটা রুমে দিয়ে গেল। রুয়াত খাবারটা খেয়ে নিল। 10টা বাজতেই পার্লারের লোক এসে রুয়াতকে সাজিয়ে দিল। খুবই সিম্পল সাদামাটা সাজ দিয়েছে রুয়াত। লাল টকটকে বেনারসির সাথে বেশ মানিয়েছে। সকাল থেকে রজনীর দেখা মিলেনি এখনও রুয়াতের। বোনকে দেখার জন্য মনটা হাঁসফাঁস করছে। সেজন্য ফুফাতো ভাই রাব্বিকে ডেকে বলল রজনীকে গিয়ে বলতে রুয়াত ডাকছে তাকে। রাব্বি ছুট লাগালো রজনীর ঘরে। রজনী তখন নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাব্বি গিয়ে বলল, রাজাপু, রুয়াতাপু ডাকে তোমায়। আকস্মিক রাব্বির কথার আওয়াজ শুনে চমকে গেল রজনী, কারণ সে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু ভাবছিল। রাব্বির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আসছি আমি, তুই যা। রাব্বি চলে গেল। রজনী আরও কিছু সময় বেলকনিতে থেকে রুয়াতের রুমের দিকে হাঁটা ধরল। রুয়াতের রুমের কাছে আসতেই কবির শিকদারের সাথে দেখা হয়ে গেল। কবির শিকদার একবার মেয়ের মুখের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। রজনী বাবাকে দেখা মাত্রই দৃষ্টি নত রেখে নীরবে পাশ কাটিয়ে চলে যায়। রুয়াতের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় রজনী। লাল টুকটুকে বেনারসিতে কি সুন্দর লাগছে তার ছোট্ট বোনকে। মনে পড়ে গেল 4 বছর আগের এক ঘটনা। সেদিনও তো সে এমনই সাজে রাঙিয়েছিল নিজেকে। সেই দিনটায় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ভাগ্যবতী লাগছিল। কিন্তু আজ তো পৃথিবীর সবচেয়ে অসুখী অসহায় লাগছে। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়া অশ্রুটুকু সন্তর্পণে মুছে রুয়াতের দিকে আগালো। রুয়াতকে এক হাতে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বোনটাকে। রুয়াত লজ্জা পেল। দৃষ্টি নত করে তাকালো ফ্লোরে। কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার থেকে কমপ্লিমেন্ট শোনার জন্য, অথচ এলে এখন। রজনী মৃদু হাসলো। আজকের পর থেকে তোর রোজ কমপ্লিমেন্টস
করবে এমন কাউকে পেয়েই যাচ্ছিস। বোনকে কি ভুলে যাবি রুয়াদ? রজনীর কণ্ঠ কাঁপছিল। রুয়াদ বোনের দিকে ঘুরে দাঁড়ালো। বোনের গালে আলতো করে হাত রেখে বলল, তোমার সুখ তোমার কাছে ফিরিয়ে দিতেই আমার এই বিয়ে আপু। তোমার জীবনের অপূর্ণতাকে আমি নিজের দ্বারা পূরণ করে দেব। তুমি কিছু চেয়েছো আর রুয়াত সেটা দেবে না, এমনটা হয়েছে কখনো? রজনীর চোখ মুখ খুশিতে জ্বলে উঠল। কথা দিচ্ছিস? হুম। রজনী কৃতজ্ঞতা প্রকাশ করলো বোনকে জড়িয়ে ধরে। আমি অপেক্ষায় আছি সেই দিনটার। তার আগে কথা দাও, আমি চলে যাওয়ার পর ঠিকমতো মেডিসিন খাবে আর বাইরের মানুষের সামনে যত সম্ভব নিজেকে ঠিক রাখবে। আমি ভীষণ চেষ্টা করি রুয়াদ নিজেকে ঠিক রাখার, কিন্তু চোখের সামনে অমন নরম তুলতুলে দেহের প্রাণ দেখলে নিজেকে সামলাতে পারি না। সামলাতে হবে আপু, বাঁচতে হবে তোমার সুস্থভাবে। দু বোনের কথার মাঝে সামিরা শেখদার আসে রুয়াদকে নিয়ে যেতে, কারণ সাফায়েতরা চলে এসেছে। পিছনে পিছনে আসলো বোনের। ড্রয়িং রুমে সাদা পাঞ্জাবি পরে বসে আছে সাফায়েত। পাশেই সানজিদা, সাদমান, শারমিন বেগম, কবির শিকদার কাজীর পাশে বসে আছে। রুয়াদকে নিয়ে সামিরা শিকদার সাফায়েতের পাশে বসিয়ে দিল। সাফায়েত ভুলেও রুয়াতের দিকে তাকায়নি। কাজী সাহেব শারমিন বেগমের দিকে তাকিয়ে বলল, দেনমোহর কত ধার্য করিব? সাদমান পাশ থেকে বলল, আঙ্কেল দিয়ে দিন না 20-25 লাখ। আমার ব্রো বিয়ে করেছে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? সাফায়েত কেসে উঠল। 20-25 লাখ কি মুখের কথা? কাজী সাহেব সাদমানের দিকে তাকিয়ে বলল, এটা ছেড়ে দেওয়ার জন্য না, এই দেনমোহর পরিশোধ না করলে মেয়েকে ছুতে পারবে না তোমার ভাই। সাদমান নুইয়ে গেল। আমতা আমতা করে বলল, তাহলে আর কি, সবচেয়ে কম টাকা দেন মোর করেন। শারমিন বেগম সাদমানকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে। 2 লাখ করেন কাজী সাহেব। কাজী সাহেব শারমিন বেগমের কথা মতোই 2 লাখ টাকা ধার্য ধরলেন দিনমোহরে। এবার রুয়াতের কবুল বলার পালা। রুয়াতকে কবুল বলতে বললে রুয়াত বোনের দিকে তাকায়। বোনের মুখে আগাম পেতে যাওয়া কিছুর আনন্দ এখনই চোখ মুখে উপচে পড়ছে। যখন হাতে পাবে তখন তাহলে খুশির সীমানাটা কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই রুয়াতের মুখে হাসি ফুটল। বোনের দিকে পূর্ণ দৃষ্টি রেখে কবুল বলে উঠল রুয়াত। কাজী সাহেব সাফায়েতকে কবুল বলতে বললে সাফায়েত আর চোখে এক ঝলক তাকায় তার জীবনসঙ্গী হতে যাওয়া রুয়াতের দিকে। দৃষ্টি তার দিকে রেখেই কবুল বলে দিল। সাদমান রজনীর দিকে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা বোনের বিয়ের উপলক্ষে এক্সট্রা যে সাজ বা নতুন জামা কাপড় পরার সেটা তার মধ্যে নেই, অথচ চোখ মুখে এত আনন্দের খেলা দেখে মনে হচ্ছে বোনের বিয়েতে সবচেয়ে খুশি রজনী। মিস সিনিয়রকে অদ্ভুত লাগে সাদমানের কাছে। যেন তেন অদ্ভুত না, ভীষণ অদ্ভুত। অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা এই মেয়ে। কিছু একটা আছে এর মাঝে, কিন্তু কি আছে?